প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আজকের টপিক হচ্ছে স্প্লিন। ইংরেজিতে আমরা যাকে স্প্লিন বলি, যার স্পেলিং হচ্ছে SPLEEN, গ্রিক সেই স্প্লিনকে গ্রিক ভাষায় বলা হয় স্প্লেন, SPLEN। এখানে একটা ই, যে কারণে আমরা অনেক সময় দেখি স্প্লেনোমেগালি বলে একটা শব্দ পাই, স্প্লিনেক্টমি বলে একটা শব্দ পাই। এই শব্দগুলিতে কিন্তু মাত্র একটা ই থাকে, কারণ গ্রিক স্প্লেন মানেও কিন্তু স্প্লিনই। আবার ল্যাটিনে লিয়েন মানে হচ্ছে স্প্লিন, লিয়েন। আমরা লিয়েন থেকে অনেকগুলো শব্দ আমাদের মেডিকেল সায়েন্সে আসছে, যেমন লিনো রেনাল লিগামেন্ট, স্প্লিন এবং কিডনির মাঝে থাকে, তার নাম হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট। যদিও একে স্প্লিনোরেনাল লিগামেন্টও বলা যায়, আবার স্প্লিনিকো রেনাল লিগামেন্টও বলতে দেখা যায়। আবার লিয়েন শব্দের আরেকটা প্রয়োগ আমরা দেখি, সেটা হচ্ছে হাইলাম অব দি স্প্লিনকে বলা হয় পোর্টালিনিস। এই লিয়েন শব্দটা আসছে স্প্লিন থেকে, মানে স্প্লিন, লিয়েন মানেই স্প্লিন, সেটা একটা ল্যাটিন ওয়ার্ড। সো স্প্লিন ইজ এ পার্পল কালার্ড, এই যে আমরা পার্পলের মতো কালারডই দেখছি। স্প্লিন ইজ এ পার্পল কালার্ড ওয়েজ শেপড সফট highly vascular secondary lymphoid organ that belongs to reticuloendothelial system. So spleen হচ্ছে একটা পার্পল কালার, ওয়েজ শেপড, ওয়েজ মানে কিলকের মতো দেখতে, সফট হাইলি ভাস্কুলার secondary lymphoid organ and belongs to the reticuloendothelial system. In fact, all the lymphoid organs are part of the reticuloendothelial system. এবং এই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা বিশ্লেষণ করতে পারবো কিন্তু চাইলে, যে স্প্লিন কেন হাইলি ভাস্কুলার, তার পিছনে কারণ আছে। কারণ স্প্লিন হচ্ছে ব্লাডের ফিল্টার হিসেবে কাজ করে, সো এখানে প্রচুর ব্লাড ঢুকতে হবে ফিল্টার হওয়ার জন্য। দ্যাটস ওয়াই স্প্লিন ইজ হাইলি ভাস্কুলার। স্প্লিন একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, কারণ হচ্ছে এখানে এই সেকেন্ডারি যে কোনো লিম্ফয়েড অর্গানের কাজ, এখানে লিম্ফোসাইট প্রোডাকশন হবে, শুধু ম্যাচুরেশনটা প্রাইমারিতে হবে, সেকেন্ডারিতে এই প্রাইমারির ম্যাচিউর হওয়া লিম্ফোসাইট গুলো এখানে স্টোর অবস্থায় থাকে এবং প্রয়োজন পড়লে এখানে প্রোডাকশন হবে। দে আর অলরেডি ম্যাচিউরড ইন দ্য প্রাইমারি অর্গান, প্রাইমারি লিম্ফয়েড অর্গান। সো স্প্লিন ইজ এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এবং বলা হয় সবচেয়ে বড় সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে স্প্লিন। স্প্লিন ইজ দ্য লার্জেস্ট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। স্প্লিন ইজ অলসো কল্ড হিমোলিম্ফয়েড অর্গান। আমরা একটু যদি দেখি, হিমো প্লাস লিম্ফয়েড মিলে হচ্ছে হিমোলিম্ফয়েড। হিমো মিন্স ব্লাড, তার মানে হচ্ছে ব্লাড রিলেটেড আছে। লিম্ফয়েড অর্গান তো লিম্ফয়েড বুঝলাম আমরা, কিন্তু হিমো কেন? বিকজ এর অনেকগুলো কারণ। এক, ইট ফিল্টার্স ব্লাড। আমরা দেখব স্প্লিনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজই ব্লাড রিলেটেড হবে। ইট ফিল্টার্স ব্লাড, এক নাম্বার। Spleen acts as filter for the blood. We know that lymph is filtered by lymph nodes. Plasma is filtered by the kidney. So spleen is the filter for the blood. So blood এর সাথে তার সম্পর্ক। Spleen is involved in erythropoiesis in fetal life. ফিটাল লাইফে স্প্লিন ইরেথ্রোপয়েসিস করে, মানে ইরেথ্রোসাইট আরবিসি প্রোডাকশন করে। and adult life এ সে লিম্ফোপয়েসিস করে, মানে লিম্ফোসাইট প্রোডাকশন করে। তাইলে আমরা বুঝলাম যে স্প্লিন, আরবিসি, দেন লিম্ফোসাইট দুটোই প্রোডাকশন করে দুই সময়ে। দে আর দ্য ব্লাড সেল, সো আবারও ব্লাড রিলেটেড। স্প্লিনের মাঝে আমরা হিস্টোলজি যখন দেখব, তখন দেখব স্প্লিনের মাঝে
স্প্লেনিক নডিউল থাকে। দিজ আর দ্য লিম্ফয়েড ফলিকলস। স্প্লিনের মাঝে যে লিম্ফয়েড ফলিকল থাকে তার নাম স্প্লেনিক নডিউল। এই নডিউলগুলোকে ট্রেভার্স করে একটা আর্টারি চলে যায়। ও মাই গড, এরকম কোন এই কাহিনী কিন্তু আর কোন লিম্ফয়েড অর্গানে নাই। আর কোন লিম্ফয়েড অর্গানে লিম্ফয়েড ফলিকল থাকলেও তাকে ট্রেভার্স করে কোনো আর্টারি যেতে দেখা যায় না। কিন্তু স্প্লিনের ফলে এই যে লিম্ফয়েড নডিউলটা আছে, স্প্লিনিক নডিউল যার নাম, তাকে কিন্তু একটা আর্টারি ট্রেভার্স করে যায়। আবারও ব্লাডের সাথে তার সম্পর্ক তৈরি হলো। তারপরে স্প্লিনের মাঝে হোয়াইট পাল্প থাকে। হোয়াইট পাল্পটা হচ্ছে লিম্ফোসাইট রিলেটেড। তাকে সারাউন্ড করে থাকে রেড পাল্প। ব্লাডের কালার কিন্তু রেড। এবং রেড পাল্পের মাঝে প্রচুর সাইনোসয়েড থাকে, যে সাইনোসয়েডে হিউজ অ্যামাউন্টে ব্লাড থাকে। আবারও দেখলাম যে স্প্লিনের সাথে ব্লাডের সম্পর্ক তৈরি হলো। তারপরে স্প্লিন ব্লাড স্টোরি করে এবং যখন প্রয়োজন পড়বে সেই ব্লাডটাকে সার্কুলেশনে দিতে পারে। সুতরাং স্প্লিনের সবগুলো কাজই ব্লাডের সাথে সম্পর্কিত। এই জন্য স্প্লিনকে বলা হয় হিমোলিম্ফয়েড অর্গান। স্প্লিনটা থাকে কোন জায়গায়? স্প্লিন থাকে হচ্ছে অ্যাবডোমেনের মাঝে, এবং এটা থাকে আপার লেফট সাইড অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের আপার লেফট পার্টে থাকে, বিটুইন কার কার মাঝে? স্টমাক এবং ডায়াফ্রামের মাঝে স্কুইজড অবস্থায় থাকে। আমরা একটা শব্দ জানি, মাইনকা চিপা। এই স্প্লিনটা স্টমাক এবং ডায়াফ্রামের মাঝে মাইনকা চিপার মাঝে পড়ে থাকে। ওকে, এমন ভাবেই থাকে। 1/3 of the spleen থাকে হচ্ছে medial, 1/3 of the spleen is located in the epigastric region. This is the আমরা জানি অ্যাবডোমেনে 9টা রিজিয়ন থাকে। So this is the epigastric, umbilical, hypogastric. These two are the right and left hypochondriac region, right and left lumbar region, right and left iliac region. So spleen আছে কোন রিজিয়নে? medial 1/3 আছে in the epigastric region, and lateral 2/3 থাকে হচ্ছে সে থাকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। আমরা এইভাবে যদি দেখি, দিস ইজ দ্য লেফট ল্যাটারাল প্লেন, দিস ইজ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন, মানে আমরা এই লাইন আর এই লাইনটাকে নিয়েছি। সো দিস ইজ দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, দিস ইজ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। স্প্লিনটা থাকে কিভাবে? স্প্লিন থাকে হচ্ছে এইভাবে, 1/3 থাকে হচ্ছে মিডিয়াল 1/3 এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, আর ল্যাটারাল 2/3 থাকে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে। স্প্লিনটা আমাদের বডিতে কিভাবে, কোন ওরিয়েন্টেশনে থাকে, তার এক্সিসটা কেমন থাকে, সেটা আমরা এখন জানতে চাই। এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যে স্প্লিন থাকে হচ্ছে অবলিকলি, অ্যালং দা স্প্লিন থাকে অবলিকলি, নট হরাইজন্টাল, নট ভার্টিক্যাল, নট ট্রান্সভার্স। স্প্লিন লাইজ অবলিকলি, ওকে, অ্যালং দা লং ডিরেকশন অফ দি লং এক্সিস অফ 10th rib। 10th রিবের লং এক্সিস বরাবর থাকে হচ্ছে স্প্লিন। এবং স্প্লিনের যে ডিরেকশনটা হচ্ছে এই যে আমরা যদি দেখি, ডাউনওয়ার্ড, দেন ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। স্প্লিন থাকে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, ল্যাটারাল ডিরেকশনে, অবলিকলি থাকে। ওকে, এবং স্প্লিনের যে লং এক্সিস সেটা থাকে 10th রিবের লং এক্সিস বরাবর, এবং এই স্প্লিনের লং এক্সিস হরাইজন্টাল প্লেনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। এই যে লং এক্সিস অফ দ্য স্প্লিন ফর্মস 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল প্লেন। সো আমরা বুঝে গেলাম স্প্লিন কিভাবে আমাদের বডিতে ওরিয়েন্টেড থাকে। এবার জানবো স্প্লিনের শেপ কেমন। আমি অনেকগুলো বই স্টাডি করেছি। কোন বইতে লেখে স্প্লিন হচ্ছে টেট্রাহেড্রাল, কেউ বলে ওয়েজ শেপ, কেউ আবার একই বইতে দুই শেপের কথাই লিখছে। তা একটা স্টাডি করা হয়েছিল স্প্লিনের শেপ নিয়ে, সেখানে দেখা গেছে 44% ক্ষেত্রে স্প্লিন হচ্ছে ওয়েজ শেপ, এই ওয়েজের মতো, কমলা লেবুর কোয়ার মতো, ঠিক আছে। আর 42% ক্ষেত্রে স্প্লিন থাকে হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল কোন জিনিসের 4টা সারফেস থাকে, যেমন এই একটা সারফেস, এই একটা সারফেস, এই একটা সারফেস, আরেকটা হচ্ছে ওই উল্টা দিকে আছে যেটা দেখা যাচ্ছে না। সো 4 সারফেস, এই জন্য টেট্রাহেড্রাল বলা হচ্ছে।
আর 14% ক্ষেত্রে স্প্লিন হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন শেপ, 14% ক্ষেত্রে। সুতরাং এগুলো খুবই ক্লোজার, ওয়েজ শেপ টেট্রাহেড্রাল, দিস আর ভেরি ক্লোজার, 44 and 42%। তাহলে স্প্লিনের শেপ আমরা কি বলবো? ওই অনেক কখনো হয় ওয়েজ শেপ, কখনো টেট্রাহেড্রাল, এরকম শেপ দ্বারাই স্প্লিনে। এখন আমরা জানবো স্প্লিনের সাইজ মানে ডাইমেনশন গুলো কি কি। স্প্লিনের ডাইমেনশন বোঝার জন্য বা মনে রাখার জন্য হ্যারিস সাহেব অড নাম্বার দিয়ে একটা বক্তব্য দিয়েছেন, একটা ডিকটাম দিয়েছেন, একটা ঠিক আছে, হ্যাঁ, এটাকে বলা হয় হ্যারিসেস ডিকটাম অফ অড নাম্বারস। দেখা যাক অড নাম্বার গুলো কি কি। দিস আর দ্য অড নাম্বার। এই অড নাম্বার গুলো দিয়েই আমরা স্প্লিনের মেজারমেন্ট গুলো মনে রাখবো। যেমন প্রথমে হচ্ছে আমরা দেখে নেই এই জিনিসগুলো কি। 5, প্রথমে 5 হচ্ছে ইঞ্চি, দিস ইজ দ্য লেংথ অফ দ্য স্প্লিন, 5 ইঞ্চি। দেন 3 ইঞ্চি, দিস ইজ দ্য ব্রেডথ অফ দ্য স্প্লিন, breadth. Then this is the 1 inch, this is the thickness of the spleen, thickness. Then 7, this is ounce, 7 ounce, this is the uh, weight of the spleen, spleen weight হচ্ছে 7 ounce. And spleen 9 to 11 ribের রিলেশনে থাকে, spleen is related to 9 to 11 ribs. এই যে অড নাম্বার গুলো, এটাকেই বলে হ্যারিসেস ডিকটাম অফ অড নাম্বারস, যা দিয়ে আমরা স্প্লিনের মেজারমেন্ট গুলো মনে রাখবো। নাও স্প্লিনের ফাংশন কি, হোয়াট আর দ্য ফাংশনস অফ দি স্প্লিন? স্প্লিন অনেকগুলো কাজ করে। নাম্বার 1, ইট ফিল্টার্স ব্লাড। ইট ফিল্টার্স ব্লাড কিভাবে? বাই রিমুভিং ওল্ড আরবিসি and by removing microbial agent from the circulation. আমরা জানি যে আরবিসির একটা লাইফ স্প্যান আছে 120 ডে। উইদিন দ্য লাইফ স্প্যান আরবিসির সেল মেমব্রেনটা প্লাস্টিসিটি পাওয়া যায়, ইলাস্টিসিটি পাওয়া যায় বা ইলাস্টিসিটি থাকে। যত আরবিসি ওল্ড হতে থাকে অ্যারাউন্ড 120 ডে তার সেল মেমব্রেনটা ইলাস্টিক প্রপার্টি লস করে ফেলে, ইট বিকামস রিজিড। এরকম আরবিসি যখন স্প্লিনের মধ্য দিয়ে পাস করবে তখন স্প্লিনের মধ্যে মাঝ দিয়ে এরা যেতে পারে না, আটকা পড়ে যায়, ম্যাক্রোফেজ এদেরকে এনগালফ করে ফেলে। তাহলে স্প্লিনের মাঝে যে ব্লাডটা এন্টার করলো সেই ব্লাডের মাঝে কিছু ইয়াং আরবিসিও ছিল, কিছু ওল্ড আরবিসি ছিল। আলটিমেটলি ওল্ড আরবিসি গুলো স্প্লিনের মাঝে ট্র্যাপড হয়ে আটকে গেল এবং নিউ আরবিসি যুক্ত ব্লাডটা বের হয়ে গেল। সেই সাথে মাইক্রোবিয়াল এজেন্ট গুলো, মাইক্রোবিয়াল অর্গানিজম গুলো স্প্লিনে আটকা পড়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো? স্প্লিন ব্লাডকে ফিল্টার করে দিল। সো স্প্লিন অ্যাক্ট অ্যাজ ফিল্টার ফর দ্য ব্লাড। এই হচ্ছে একটা মেকানিজম, একটা ফাংশন। 2 নম্বর, স্প্লিন ইজ রেসপন্সিবল ফর ইরিথ্রোপয়েসিস ইন ফিটাল লাইফ। ইরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি প্রোডাকশন। আরবিসি প্রোডাকশন আমাদের বডিতে 3টা ধাপে হয়, 3 stages of RBC production. Number 1, মেসোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস। এই মেসোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস হয় হচ্ছে ইয়ক স্যাকের ওয়াল থেকে। From the wall in the wall of the yolk sac, সেখানে যে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম থাকে এবং স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যে থাকে, সেই স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ারের মাঝে প্রথমে আর এই ব্লাড সেল ফরমেশন শুরু হয়, দ্যাট ইজ কল্ড মেসোব্লাস্টিক ইরিথ্রোপয়েসিস। আমরা জানি 5th উইকে ইয়ক স্যাক ডিসঅ্যাপিয়ার করে যায়। তাহলে ইয়ক স্যাক যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে তো ব্লাড সেল প্রোডাকশনই বন্ধ হয়ে যাবে। তাহলে নতুন একটা জায়গা দিতে হবে ব্লাড সেল ফরমেশনের। করে কি? ইয়ক স্যাক ডিসঅ্যাপিয়ার করার আগে হিমোপয়েটিক স্টেম সেলগুলো ইয়ক স্যাকের ওয়াল থেকে মাইগ্রেট করে দুটো অর্গানের মাঝে গিয়ে ঢুকে। মাইগ্রেট করার আগে এই সেলগুলো ভাবে এমন এক জায়গায় ছিলাম যে ও নিজেই ডিসঅ্যাপিয়ার করে ফেলছে, তাহলে নতুন কোন একটা জায়গায় যাব যে জায়গা আর ডিসঅ্যাপিয়ার করবে না, পার্মানেন্ট কোন অর্গানে থাকবো, সেইটা ভাবতে ভাবতে তারা গিয়ে লিভার এবং স্প্লিনে ঢুকে পড়ে।
এখন শুরু হবে লিভার এবং স্প্লিনে ইরেথ্রোপয়েসিস। এটাকে বলবো আমরা হেপাটিক ইরেথ্রোপয়েসিস এন্ড স্প্লিনিক ইরেথ্রোপয়েসিস। লিভারে ইরেথ্রোপয়েসিস হয় 2nd to 7 মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, আর স্প্লিনে হয় 1 মাস আগে এবং 1 মাস পরে, তার মানে 3rd to 6th মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, এই সময়ে হয় স্প্লিনে ইরেথ্রোপয়েসিস। তাহলে লিভার এবং স্প্লিন মিলে এবার ইরেথ্রোপয়েসিস চলছে। ওকে, ভালো কথা। কিন্তু এই 6 মান্থ অর 7 মান্থের দিকে লিভার এবং স্প্লিনের মাঝে সাইনুসয়েড ডেভেলপ করে। হেপাটিক সাইনুসয়েড ডেভেলপস ইন দ্য লিভার, স্প্লিনিক সাইনুসয়েডস ডেভেলপ ইন দ্য স্প্লিন। যখনই সাইনুসয়েড ফরমেশন তৈরি শুরু হয়ে গেল, এই স্টেম সেলগুলো আবারও বিরক্ত হয়ে গেল। আহা, এখানেও থাকা গেল না, এই বাড়িতেও থাকা গেল না, কি খোরাখুরি শুরু হলো, খালি গর্ত করে খালি গর্ত করে। এইবার এরা বিরক্ত হয়ে চিন্তা করে যে না, সফট কোনো জিনিসেই থাকবো না, শক্ত কোনো জিনিসের ভিতরে ঢুকে পড়তে হবে। শক্ত জিনিস আমাদের বডিতে কি আছে? বোনস আছে। সুতরাং এইবার স্টেম সেলগুলো চলে যাবে বোনসের মাঝে, কিছু গিয়ে আশ্রয় নিবে মেডুলারি ক্যাভিটিতে, আর কিছু যাবে হচ্ছে লং বোনসের এন্ডের মাঝে, মেরো স্পেসের মাঝে। এই দুই জায়গার মাঝে এবার বোন মেরো গিয়ে আশ্রয় নিবে। এখন শুরু হবে ইরেথ্রোপয়েসিস ইন দা বোন মেরো, এইটাকে বলে মেডুলারি ইরেথ্রোপয়েসিস। তো তাইলে আমরা বুঝলাম ইরেথ্রোপয়েসিস 3 স্টেজে হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে মেসোব্লাস্টিক ইরেথ্রোপয়েসিস which occur in the wall of the yolk sac. দেন ইয়ক সেক ডিসিপিয়ার করার আগে সেলগুলো মাইগ্রেট করে চলে যাবে লিভার এবং স্প্লিনে, শুরু হবে হেপাটিক এন্ড স্প্লিনিক ইরেথ্রোপয়েসিস। 7 মান্থ পর্যন্ত এই কাহিনী ঘটে, 2nd to 7 মান্থ পর্যন্ত। দেন সাইনুসয়েড ডেভেলপ করার কারণে এই সেলগুলো আবারও বের হয়ে যায়, স্টেম সেলগুলো এবার বোনসের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে শুরু হবে মেডুলারি ইরেথ্রোপয়েসিস। তাহলে আমরা বুঝলাম যে স্প্লিন ফিটাল লাইফে ইরেথ্রোপয়েসিস করে 3rd to 6 মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। তারপরে অ্যাডাল্ট লাইফে স্প্লিন লিম্ফোপয়েসিস করে। আফটার বার্থ লিম্ফোসাইট প্রোডাকশন হয় স্প্লিনের মাঝে, কারণ স্প্লিন তো একটা লিম্ফয়েড অর্গান, লিম্ফোসাইট প্রোডাকশন ছাড়া তার আইডেন্টিটি কি আর থাকে। দেন স্প্লিনের মাঝে বিভিন্ন ধরনের লিম্ফোসাইট থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট গুলো মডিফাই হয়ে প্লাজমা সেল তৈরি করে, প্লাজমা সেলগুলো ইমিউনোগ্লোবিউলিন ফর্ম করে, সেই ইমিউনোগ্লোবিউলিন বডিতে ইমিউনিটি দেয়। সুতরাং স্প্লিনের আরেকটা কাজ হচ্ছে প্রোভাইডিং ইমিউনিটি টু দ্য বডি বাই প্রডিউসিং আইজিএম বাই প্লাজমা সেল। দেন আরেকটা কাজ হচ্ছে স্টোরেজ অফ দ্য ব্লাড, স্প্লিন ব্লাডকে স্টোর করে এন্ড রিলিজ ইট ইন সার্কুলেশন হোয়েন রিকোয়ার্ড। যখন কোন একটা পার্সনের মনে করি হঠাৎ ব্লিডিং হয়ে গেল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, সাডেন তার ব্লাডের ভলিউম কমে গেছে শরীরের মাঝে, তখন স্প্লিন তার এই ব্লাডটা ছেড়ে দিয়ে হেল্প করবে কিছুটা রিগেইন করার জন্য। সো স্প্লিন অ্যাক্ট অ্যাজ আ স্টোর হাউস ফর দ্য ব্লাড। এই হচ্ছে স্প্লিনের মাঝে, স্পেশালি স্প্লিনের মাঝে আরবিসি স্টোর থাকে, তারপরে লিম্ফোসাইট স্টোর থাকে, ম্যাক্রোফেজ স্টোর থাকে, প্লেটলেট স্টোর থাকে। এই সেলগুলো স্প্লিনের মাঝে স্টোর করে রাখে স্প্লিন। তা আমরা একবারে বললাম ব্লাড স্টোর করে। হাউএভার ফার্স্ট যে ফাংশনটা আমি বলেছি, স্প্লিন অ্যাক্ট অ্যাজ ফিল্টার ফর দ্য ব্লাড বাই রিমুভিং ওল্ড আরবিসি। ওল্ড আরবিসি গুলোকে সে ডিস্ট্রয় করে দেয়। এই জন্য স্প্লিনের একটা নাম আছে, নাম হচ্ছে আরবিসির কবরস্থান। ইট ইজ দ্য গ্রেভইয়ার্ড অফ দি আরবিসি, তাই বলে। তো স্প্লিনের অনেকগুলো কাজ আমরা জেনে গেলাম। ওকে, কিন্তু তারপরেও একটা কথা বলা হয় যে স্প্লিন আসলে ইট ইজ নট এ ভাইটাল অর্গান, ইট ইজ নট নেসেসারি টু সাস্টেইন লাইফ। কারণ এই কাজগুলো আরো অনেকেই করতে পারে। স্প্লিন না থাকলেও লিভার কিছুটা করে ফেলবে, এবং লিভারের অনেক কাজই স্প্লিনের সাথে মিলে যায়। এই জন্য লিভার অনেক সময় এই কাজগুলো করতে পারে, বোন মেরো কোনো কোনো ক্ষেত্রে এই কাজগুলো করে ফেলে। এই জন্য বলা হয় স্প্লিন ইজ নট এ ভাইটাল অর্গান। নাও অনেক সময় আমরা স্প্লিনের সারফেস মার্কিং করতে হয়, হার্ট পার্টের মাঝে স্প্লিনের সারফেস মার্কিং শিখতে হয়।
আমরা এবার স্প্লিনের সারফেস মার্কিংটা জানবো। প্রথমে আমরা করব কি, এই স্প্লিনের সারফেস মার্কিংটা করতে হয় ব্যাকের মাঝে, পিছন দিকে। একটা পার্সনের প্রথমে আমি 10th স্পাইন কাউন্ট করব। এটা হচ্ছে 10 স্পাইন। এই 10th স্পাইন থেকে 4 সেন্টিমিটার লেফটে, নট রাইট সাইডে, স্প্লিন কিন্তু লেফটে থাকে, মনে রাখতে হবে। সো 10 নাম্বার স্পাইন থেকে 4 সেন্টিমিটার লেফটে আমি একটা পয়েন্ট নিব। সাপোজ দিস ইজ দ্যাট পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট নিব। আর 10th রিবের উপরে, অন দ্য 10th রিব ইন দ্য মিড এক্সিলারি লাইন, সেখানে আমরা আরেকটা পয়েন্ট নিব মিড এক্সিলারি লাইনে। 10th রিবের উপরে মিড এক্সিলারি লাইনে আরেকটা পয়েন্ট নিব। নাও দুটো কনভেক্স লাইন দিয়ে দুটা পয়েন্টকে কানেক্ট করে দিব, কনভেক্স লাইন। প্রথমে উপরের কনভেক্স লাইনটা টানবো, যাতে এই লাইনটা 10th রিবের আপার বর্ডার কে টাচ করে, 10th রিবের আপার বর্ডার কে টাচ করে। আবার নিচে আরেকটা কার্ভ লাইন টানবো, যেটা 11th রিবের লোয়ার বর্ডার কে টাচ করবে, হুইচ উইল টাচ দ্য লোয়ার বর্ডার অফ দ্য 11th রিব। মাঝখানে এই যে ডিমের মতো জিনিসটা তৈরি হয়ে গেল, এর নামই হচ্ছে স্প্লিন। তাহলে দিস ইজ দ্য সারফেস মার্কিং অফ দি স্প্লিন। কি করলাম, আমি প্রথমে 10 স্পাইন খুঁজে বের করলাম। 10 স্পাইন থেকে লেফট সাইডে 4 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট নিলাম, মিড এক্সিলারি লাইনে 10th রিবের উপরে আরেকটা পয়েন্ট নিলাম, দুটোকে দুটো কার্ভ লাইন দিয়ে কানেক্ট করে দিলাম। উপরে কার্ভ লাইনটা 10th রিবের আপার 9th রিবের আপার বর্ডারকে টাচ করবে, আর নিচের কার্ভ লাইনটা 11th রিবের লোয়ার বর্ডারকে টাচ করবে। মাঝখানে এই স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের spleen. So this is the surface marking of the বা living anatomy of the spleen. সবগুলো কথা আমার এখানে বলে ফেলছি। নাও স্প্লিনের এক্সটার্নাল ফিচার আলাপ করব আমরা। স্প্লিনের এক্সটার্নাল ফিচার কি আছে স্প্লিনে? এক নম্বর হচ্ছে, স্প্লিনে পাবো আমরা দুটো এন্ড পাবো। একটা এন্ড হচ্ছে এই এন্ডটা, যার নাম হচ্ছে এন্টিরিয়র এন্ড, ওকে, বা আর আরেকটা এন্ড হচ্ছে দিস ওয়ান, এটার নাম দিব পোস্টেরিয়র এন্ড। তাহলে দুটো এন্ড আছে, এন্ড বলতে পারি, পোল বলতে পারি, এক্সট্রিমিটি বলতে পারি। তাহলে এটা হচ্ছে এন্টিরিয়র এন্ড, এন্টিরিয়র পোল অর এন্টিরিয়র এক্সট্রিমিটি। এটা পোস্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র পোল অর পোস্টেরিয়র এক্সট্রিমিটি। তাহলে দুটো এন্ড পাওয়া গেল। নাও আমরা দেখবো তিনটা বর্ডার আছে। একটা বর্ডার হচ্ছে দিস ওয়ান, এর নাম হচ্ছে সুপিরিয়র বর্ডার। একটা হচ্ছে দিস ওয়ান, এর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট বর্ডার। আর একটা বর্ডার হচ্ছে দিস ওয়ান, যার নাম ইনফিরিয়র বর্ডার। সো তিনটা বর্ডার আছে, সুপিরিয়র, ইন্টারমিডিয়েট, ইনফিরিয়র বর্ডার। নাও আমরা দেখব এর সারফেস আছে, দুইটা সারফেস আছে। একটা সারফেস হচ্ছে এই দিকে, যে সারফেসটা এখানে দেখা যাচ্ছে না, রিবের দিকে যে সারফেস, তার নাম হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। এই সারফেসটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। আর এই যে সারফেসটা এখন ভিজিবল, বা এই সারফেসটা, এটাকে বলা হয়, বা এই সারফেসটা, দিস ইজ ভিসেরাল সারফেস। সুতরাং দুটো সারফেস হচ্ছে স্প্লিনের, একটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস আর একটা ভিসেরাল সারফেস, দুই সারফেস। এর বাইরে স্প্লিনে দুটো অ্যাঙ্গেল আছে। এই একটা অ্যাঙ্গেল এন্টেরোবেজাল অ্যাঙ্গেল, এইটা পোস্টেরোবেজাল অ্যাঙ্গেল, এগুলো আমি পরে দেখাবো আবার। আর আছে একটা হাইলাম অফ দি স্প্লিন, এই হচ্ছে একটা হাইলাম থাকে স্প্লিনে, দিস ওয়ান ইজ দ্য হাইলাম অফ দি স্প্লিন। এই হচ্ছে স্প্লিনের বিভিন্ন ফিচার্স। এখন আমরা ফিচার গুলো একটু ডেসক্রাইব করে যাচ্ছি। at ফার্স্ট এন্ড গুলো দেখছি আমরা। একটা হচ্ছে এন্টিরিয়র এন্ড, এই এন্ডটা, দিস ওয়ান ইজ কল্ড এন্টিরিয়র এন্ড, দিস ইজ কল্ড এন্টিরিয়র এন্ড। এই এন্ডটা আবার ল্যাটারালি আছে, সো আমরা বলতে পারি দিস ইজ দ্য ল্যাটারাল এন্ড। আবার এই এন্ডটা ওই এন্ডের তুলনায় নিচে আছে, তার মানে এটা ইনফিরিয়র এন্ড। তাহলে অনেকগুলো কথা বলতে পারি, এটা এন্টিরিয়র এন্ড বা ল্যাটারাল এন্ড বা লোয়ার এন্ড বা লোয়ার পোল বা ইনফিরিয়র এন্ড বা ইনফিরিয়র পোল বা ইনফিরিয়র এক্সট্রিমিটি, অনেক কিছু বলতে পারি। এই এন্ডটা হচ্ছে ব্রড, দিস ইজ দ্য ব্রড এন্ড, এন্ড ইজ মোর লাইক এ বর্ডার, দেখে মনে হচ্ছে বর্ডারের মতো। এটা এই এন্ডটা ব্রড, দেখতে বর্ডারের মতো মনে হচ্ছে। এবং এই এন্ডের ডিরেকশন হচ্ছে, এই যদি আমরা ডিরেকশন চিন্তা করি, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড ল্যাটারাল ডিরেকশনে আছে। এবং এই এন্ডটা মিড এক্সিলারি লাইন পর্যন্ত এক্সটেন্ড করে যায়। ইট রিচেস মিড এক্সিলারি লাইন, এই যে দিস ইজ দ্য এন্টিরিয়র এন্ড এন্ড দিস ওয়ান ইজ দ্য মিড এক্সিলারি লাইন। তার মানে এন্টিরিয়র এন্ডটা মিড এক্সিলারি লাইন পর্যন্ত এক্সটেন্ড করে যাচ্ছে। আরেকটা এন্ড হচ্ছে
পোস্টেরিয়র এন্ড, দিস এন্ড, এই এন্ডটাকে পোস্টেরিয়র এন্ড বলতে পারি, মিডিয়াল এন্ড বলতে পারি, আপার এন্ড বলতে পারি, অনেক নামেই বলতে পারি এই এন্ডটা। ওকে, দিস এন্ড ইজ ব্লান্ট এন্ড রাউন্ডেড, এটা হচ্ছে ব্লান্ট এবং রাউন্ডেড একটা এন্ড, এবং এন্টিরিয়র এন্ডের ডিরেকশন ছিল ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড ল্যাটারালি, ঠিক উল্টা ডিরেকশনে আছে পোস্টেরিয়র এন্ডটা, মানে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি ডিরেকশনে আছে, এবং দেখা যাচ্ছে সে ভার্টিব্রার দিকে মুখ করে আছে, এই টুয়ার্ডস দ্য ভার্টিব্রাল কলাম, এই যে ভার্টিব্রার দিকে মুখ করা। সো এটা হচ্ছে ভার্টিব্রাল কলামের দিকে আছে, টুয়ার্ডস ভার্টিব্রাল কলাম। সো দুটো এন্ড হয়ে গেল। নাও বর্ডার গুলোতে যাচ্ছি। স্প্লিনে আমরা দেখব তিনটা বর্ডার আছে, এই যে এন্টিরিয়র এন্ড থেকে এই জায়গা পর্যন্ত, দিস ইজ কল্ড সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। এই বর্ডারে খুব ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হচ্ছে এন্টিরিয়র এন্ডের কাছে এই বর্ডারে আমরা কিছু নচ খুঁজে পাবো, 1 or 2 নচ পাবো। এই নচগুলোকে বলা হয় স্প্লিনিক নচ, এই নচগুলোকে বলে স্প্লিনিক নচ। এই স্প্লিনিক নচ কি ইন্ডিকেট করে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। স্প্লিনিক নচ ইন্ডিকেট করে লোবিউলেটেড ডেভেলপমেন্ট অফ দ্য স্প্লিন। লোবিউলেটেড মানে কি, কথাটার মানে কি, মানে হচ্ছে স্প্লিন নাকি ডেভেলপ করে ছোট ছোট অনেকগুলো পিস হিসেবে, অনেকগুলো ছোট ছোট মেসোডার্মাল কন্ডেনসেশন থেকে স্প্লিন ফর্ম করে, এগুলিকে বলে স্প্লিনিকুলি। অনেকগুলো স্প্লিনিকুলি ফিউশন হয়, ফিউশন হয়ে স্প্লিনটা তৈরি করে। সো এই জায়গাগুলো হচ্ছে ফিউশন সাইট, দিস আর দ্য ফিউশন সাইট। তাইলে স্প্লিনিক নচ ইন্ডিকেট করে লোবিউলেটেড ডেভেলপমেন্ট অফ দ্য স্প্লিনকে। তাহলে যদি ভাইভাতে জিজ্ঞেস করে যে আপার বর্ডারে কি পাওয়া যাবে, আপার বর্ডারে স্প্লিনিক নচ পাওয়া যাবে। স্প্লিনিক নচ কি ইন্ডিকেট করে, স্প্লিনিক নচ ইন্ডিকেট করে লোবিউলেটেড ডেভেলপমেন্ট অফ দ্য স্প্লিনকে। বাস হয়ে গেল আনসার। দেন আরেকটা বর্ডার হচ্ছে, এইটাকে বলছি আমরা ইনফিরিয়র বর্ডার। এই বর্ডারটা রাউন্ডেড, এর কোনো তেমন ফিচার নাই। আরেকটা বর্ডার ইন্টারমিডিয়েট বর্ডার, এখানে এই বর্ডারটাও রাউন্ডেড, এর মাঝেও কোনো ফিচার নাই, শুধু সুপিরিয়র বর্ডারেই আমরা ফিচার পেলাম, স্প্লিনিক নচ খুঁজে পেলাম। নাও সারফেসে চলে যাচ্ছি আমরা। স্প্লিনে দুটো সারফেস আছে, একটা সারফেস হচ্ছে দিস ওয়ান, এইটা, এই সারফেসটাকে বলে ডায়াফ্রামেটিক সারফেস। দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক সারফেস অফ দি স্প্লিন। এটা কিন্তু ইন্টেরিয়র এন্ড, দিস ইজ দ্য ইন্টেরিয়র এন্ড, দিস ইজ দ্য পোস্টেরিয়র এন্ড, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার, দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার। হাউএভার দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক সারফেস। এই সারফেসটা স্মুথ, কনভেক্স and directed upward, backward and to the left, upward, backward আর left এর ডিরেকশন আছে। এই গেল ডায়াফ্রামেটিক সারফেস। আরেকটা সারফেস কি আছে, দিস ওয়ান ইজ দ্য ভিসেরাল সারফেস, কারণ এই সারফেসে ভিসেরা থাকে, আর ডায়াফ্রামেটিক সারফেসটা ডায়াফ্রামের টাচে থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডায়াফ্রামেটিক সারফেস। হোয়ারএস এই যে সারফেসটা, এই সারফেসে বিভিন্ন ভিসেরা পাওয়া যায়, এই জন্য নাম হচ্ছে ভিসেরাল সারফেস। কি কি ভিসেরা এখানে আমরা পাবো, এই জায়গাতে আমরা পাবো হচ্ছে চারটা ইমপ্রেশন পাবো। তার আগে বলে নেই, এই সারফেসটা হচ্ছে ইরেগুলার, ইরেগুলার সারফেসটা, এখানে চারটা ইমপ্রেশন পাবো। কি কি, প্রথমে সুপিরিয়র বর্ডার আর ইন্টারমিডিয়েট বর্ডার, তার মাঝখানে এই যে ইমপ্রেশন, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ইমপ্রেশন। দিস ওয়ান ইজ কল্ড গ্যাস্ট্রিক ইমপ্রেশন। এই জায়গায় থাকে ফান্ডাস অফ দি স্টমাক, রিলেশনে থাকে। সো অস্পিতে এখানে ফ্ল্যাগ দিয়ে বলে জায়গার নাম লিখো, রিলেশন লিখো। জায়গার নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রিলেশন হচ্ছে ফান্ডাস অফ দি স্টমাক। দেন ইন্টারমিডিয়েট বর্ডার এবং ইনফিরিয়র বর্ডার, এই দুটোর মাঝখানে আছে হচ্ছে এই ইমপ্রেশনটার নাম রেনাল ইমপ্রেশন। দিস ওয়ান ইজ কল্ড রেনাল ইমপ্রেশন। এই রেনাল ইমপ্রেশনে থাকে লেফট কিডনি, আপার পোল অফ দি লেফট কিডনি রিলেশনে থাকে, আপার পোল অফ লেফট কিডনি এই জায়গার রিলেশনে পাওয়া যাবে। তারপরে এই যে জায়গাটুকু ইন্টেরিয়র বর্ডারের কাছে, এখানে আরেকটা ইমপ্রেশন তৈরি হয়েছে, এই ইমপ্রেশনটার নাম হচ্ছে কোলিক ইমপ্রেশন। কোলিক ইমপ্রেশন এই জায়গায় থাকে লেফট কলিক ফ্লেক্সার রিলেশনে থাকে, লেফট কলিক ফ্লেক্সার, যার আরেক নাম স্প্লিনিক ফ্লেক্সার। এই লেফট কলিক ফ্লেক্সার বা স্প্লিনিক ফ্লেক্সার এই স্প্লিনিক ইমপ্রেশনে রিলেশনে থাকে।
আরেকটা রিলেশনে আমরা পাবো, তার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আমরা জানি প্যানক্রিয়াসের টেইল স্প্লিনের হাইলাম পর্যন্ত এক্সটেন্ড করে। সো এখানে একটা ইমপ্রেশন, আসলে ইমপ্রেশন হয় না, নামেই শুধু বলছে ইমপ্রেশন। ইমপ্রেশন মানে ছাপ, ছাপ তো তৈরি করে না আসলে। তারপরে বইয়ের মাঝে লিখে এইভাবেই প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, টেইল অফ দি প্যানক্রিয়াস এইখানে থাকে রিলেশনে, হাইলামের রিলেশন। ঠিক আছে, এটাকে বলে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। সো ভিসেরাল সারফেসে চারটা ইমপ্রেশন আমরা পাই। নাও আমরা চলে যাচ্ছি অ্যাঙ্গেলস এর মাঝে। আমরা স্প্লিনে দুটো অ্যাঙ্গেল পাবো। আমি একটু অ্যাঙ্গেলটা ড্র করে দেখাচ্ছি। দিস ইজ দ্য এন্টেরিয়র বর্ডার অফ দি স্প্লিন। এইটুকু হচ্ছে এন্টেরিয়র বর্ডার অফ দি স্প্লিন। এবার আর এন্টেরিয়র বর্ডার, এন্টেরিয়র এন্ড, সরি ভুল বললাম। দিস ইজ দ্য এন্টেরিয়র এন্ড অফ দ্য স্প্লিন। This is the superior border of the spleen here, and this is the inferior border of the spleen. আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে between superior border and anterior end, আর এইখানে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে between anterior end and inferior border of the spleen। এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয়, এইটাকে বলে enterobasal angle। This angle is called enterobasal angle, আর এই অ্যাঙ্গেলটাকে বলে posterobasal angle। তাইলে এখন আমি টেক্সটটা দেখাচ্ছি। enterobasal angle এর একটা নাম আছে, এটাকে বলা হয় ক্লিনিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য স্প্লিন। একটা হচ্ছে enterobasal angle, the junction of superior border with anterior end। ঠিক আছে, anterior end আর superior border এর জাংশনে আমরা পাই enterobasal angle, this angle। আর ইনফিরিয়র বর্ডার এবং এন্টেরিয়র এন্ড তার জাংশনে পাবো হচ্ছে পোস্টেরোবেসাল অ্যাঙ্গেল। এন্টেরোবেসাল অ্যাঙ্গেলকে বলে ক্লিনিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য স্প্লিন, বিকজ যখন স্প্লিন এনলার্জ করে, স্প্লিন এনলার্জ করাকে স্প্লেনোমেগালি বলে। স্প্লেনোমেগালি হলে এই অ্যাঙ্গেলটাই ফিল করা যায়, হাতে লাগে, হাত দিয়ে পালপেট করলে এই অ্যাঙ্গেলটাকেই হাতে লাগবে, ফিল করা যায়। এই জন্য দিস ইজ কল্ড ক্লিনিক্যাল অ্যাঙ্গেল অফ স্প্লিন। সো দুটো অ্যাঙ্গেল আছে, এন্টেরোবেসাল অ্যাঙ্গেল, পোস্টেরোবেসাল অ্যাঙ্গেল। আর আছে স্প্লিনে একটা হাইলাম। হিয়ার ইজ দ্য হাইলাম অফ দি স্প্লিন। হাইলাম অফ দি স্প্লিনের আরেক নাম হচ্ছে পোর্টা লিনিস। পোর্টা মানে হাইলাম, আর লিনিস মানে স্প্লিন, মানে স্প্লিনের হাইলাম। এবং এই হাইলামটা হচ্ছে নন পেরিটোনিয়াল। আমরা জানি টোটাল স্প্লিন কিন্তু পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। স্প্লিন ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট দিস হাইলাম, এই হাইলামটুকু বাদ দিলে। ঠিক আছে, ইনফ্যাক্ট কোনো হাইলামেই কোনো পেরিটোনিয়াম প্লুরা কিছুই থাকে না, কোনো হাইলামেই। আমরা লাংয়ের হাইলামেও জানি সেখানে কোনো প্লুরা থাকে না। কিডনির হাইলাম যদি দেখি বা যত হাইলাম আছে, কোনো হাইলামেই কোনো প্লুরা, পেরিটোনিয়াম অর পেরিকার্ডিয়াম বা এই জাতীয় কোনো মেমব্রেনই পাওয়া যাবে না। স্প্লিনের হাইলামেও নাই। এই স্প্লিনের হাইলাম দিয়ে কি হয়, কিছু স্ট্রাকচার ঢুকবে, কিছু বের হবে, তার নামই তো হাইলাম। আমরা জানি পোর্ট, এটার আরেক নাম হচ্ছে পোর্টা লিনিস। পোর্ট এটা একটা, আমাদের পোর্ট মানে হচ্ছে বন্দর। বন্দর জানি আমরা, যেমন বিমানবন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর। ঠিক আছে, আমরা খুব ইজিলি বলতে পারি যেমন বিমানবন্দর। বিমানবন্দর দিয়ে কি হয়, কোনো মানুষ বের অন্য দেশে যেতে হলে বিমানবন্দর দিয়ে যেতে হয়। কেউ বাইরে থেকে আমাদের দেশে ঢুকতে হলে সে বিমানবন্দর দিয়ে ঢুকে। ওকে, তারপরে হচ্ছে আরো যেমন আছে স্থলবন্দর আছে, বেনাপোল স্থলবন্দর, যা দিয়ে আমরা ইন্ডিয়াতে যাই বা ইন্ডিয়ার পার্সন ঢুকতে গেলে, এরকম অনেকগুলো স্থলবন্দর আছে। একই রকম সামুদ্রিক বন্দর আছে, নদী বন্দর আছে। সো পোর্ট মানে হচ্ছে বন্দর, যা দিয়ে কিছু ঢুকে বা বের হয়। স্প্লিনে হাইলাম দিয়ে কি ঢুকে, ঢুকে হচ্ছে এক নাম্বার স্প্লিনিক আর্টারি ঢুকবে। স্প্লিনিক আর্টারি হাইলাম দিয়ে ঢুকে যাবে। আর কে ঢুকবে, নার্ভ ঢুকবে, নার্ভ। স্প্লিনিক আর্টারি এবং নার্ভ ঢুকবে। আর বের হবে কে, স্প্লিনিক ভেইন বের হবে, সাথে লিম ভেসেল বের হবে, লিম ভেসেল বের হবে। সো দুটো জিনিস ঢুকলো, দুটো জিনিস বের হয়ে আসলো। এবার আমরা যাচ্ছি স্প্লিনের পেরিটোনিয়াল রিলেশনে। স্প্লিন হচ্ছে, একটু আগে আমি বলেছি, টোটালি কভার্ড বাই পেরিটোনিয়াম। স্প্লিন ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান এক্সেপ্ট হাইলাম।
হাইলামের মাঝে এই পেরিটোনিয়াল লিগামেন্টটা এসে দুটো লিগামেন্ট তৈরি করে। কি কি লিগামেন্ট? একটা লিগামেন্টের নাম হচ্ছে দিস ওয়ান, এর নাম গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট মানে এই লিগামেন্টটা স্টোমাক এবং স্প্লিনের মাঝে থাকে, কানেক্ট করে। এর আরেক নাম থার্ড ওমেন্টাম। থার্ড ওমেন্টাম, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট বা থার্ড ওমেন্টাম। এই লিগামেন্টের মাঝে কি কি কিছু জিনিস যাতায়াত করে। দিস আর দ্য পেরিটোনিয়াল লিগামেন্ট, রিমেম্বার, যে কোনো পেরিটোনিয়াল, দিস আর দ্য পেরিটোনিয়াল লিগামেন্ট। উই নো there are three and peritoneal ligaments are one type of the peritoneal fold. Peritoneal fold তিন রকমের, omentum ligament, peritoneal ligament and mesentery. So এগুলো হচ্ছে peritoneal fold। এই গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট বলি আর যে লিগামেন্টে এখন বলবো, দিস আর দ্য পেরিটোনিয়াল ফোল্ড, মানে পেরিটোনিয়ামের দুই লেয়ার দিয়ে তৈরি। এই দুই লেয়ারের মধ্য দিয়ে কোনো না কোনো জিনিস যেতে হবে। এখন গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট দিয়ে কি যায়? গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট দিয়ে যাবে হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। কি কি যায়? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি যায়, লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি যায়। দুটি স্টমাককে সাপ্লাই দিবে, দুটোই হচ্ছে স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। আর যায় লিম্ফ ভেসেল এন্ড নার্ভ। লিম্ফ ভেসেল যায়, নার্ভ পাস করে। এই হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, যার আরেক নাম থার্ড ওমেন্টাম, তার বিষয়। আরেকটা লিগামেন্ট আছে, তার নাম হচ্ছে লিনো রেনাল লিগামেন্ট। আমি আগেই বলেছি, লিনো মানে স্প্লিন, লিনো রেনাল মানে এইটার আরেক নাম হতে পারে স্প্লিনো রেনাল, অর এই যে এখানেই লেখা আছে স্প্লিনিকো রেনাল লিগামেন্ট, একই নাম। এই লিগামেন্টটা স্প্লিন এবং কিডনির মাঝখানে থাকে, ঠিক আছে? স্প্লিন এন্ড কিডনির মাঝে এই ডাবল লেয়ার পেরিটোনিয়াল ফোল্ডটার নামই হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট। এই লিগামেন্ট দিয়ে কি পাস করে বা কি থাকে? এই লিগামেন্টে থাকে স্প্লিনিক ভেসেল। স্প্লিনিক ভেসেল মানে স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক ভেইন, এরা থাকে লিনোরেনাল লিগামেন্টের মাঝে। সাথে থাকবে হচ্ছে টেইল অফ দি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের টেইলটা লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট। আর থাকে লিম্ফ ভেসেল, নার্ভ, আর একটা লিম্ফ নোড থাকে, সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিকো স্প্লিনিক লিম্ফ নোড। প্যানক্রিয়াটিকো স্প্লিনিক লিম্ফ নোড, সেও কিন্তু লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট। তাহলে হয়ে গেল আমার দুটো লিগামেন্ট স্প্লিনের সাথে অ্যাটাচ থাকে, সেই দুই লিগামেন্ট নিয়ে আমি ডেসক্রাইব করে ফেললাম। এগুলো ভাইভাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নাও আরেকটা লিগামেন্টের নাম আমি বলবো, যে লিগামেন্টটা আসলে স্প্লিনের লিগামেন্ট না, কিন্তু স্প্লিনের কাজে লাগে, স্প্লিনকে সে সাপোর্ট দেয়। সেই লিগামেন্টের নাম হচ্ছে ফ্রেনিকো কোলিক লিগামেন্ট। নাম থেকেই বোঝা যাচ্ছে, ফ্রেনিকো মানে ডায়াফ্রাম আর কোলিক মানে কোলন, তাহলে কোলন আর ডায়াফ্রামের মাঝে এই লিগামেন্ট, ঠিক আছে? আমরা এই যে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য লেফট কোলিক ফ্লেক্সার বা স্প্লিনিক ফ্লেক্সার অফ দি কোলন। সেখান থেকে একটা ডাবল লেয়ার পেরিটোনিয়াল ফোল্ড চলে গেল ডায়াফ্রাম পর্যন্ত, ঠিক আছে? ডায়াফ্রাম পর্যন্ত চলে যাচ্ছে। এই যে ডাবল লেয়ার ফোল্ড, এর নামই ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। দেখা যাচ্ছে এই ফ্রেনিকোকোলিক লিগামেন্ট স্প্লিনের এন্টিরিয়র এন্ডটাকে সাপোর্ট দেয়। এন্টিরিয়র এন্ড অফ দি স্প্লিনকে সাপোর্ট দেয় হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। যদিও এই লিগামেন্ট স্প্লিনের সাথে লাগে না, কিন্তু সে স্প্লিনের এন্টিরিয়র এন্ডকে সাপোর্ট দেয়। এই জন্য ফ্রেনিকোকোলিক লিগামেন্টের অন্য নাম হচ্ছে সাস্টেন্টিকুলাম লিনিস। লিনিস মানে স্প্লিন, স্প্লিনকে সাসপেন্ড করে রাখে, এই জন্য নাম সাস্টেন্টিকুলাম লিনিস। নাও স্প্লিনের ভিসেরাল রিলেশন আমরা জানতে চাই। স্প্লিনের ভিসেরাল রিলেশন আমি অলরেডি বলে ফেলেছিলাম, স্পেশালি ভিসেরাল সারফেসের রিলেশন। ভিসেরাল রিলেশন মানে কি কি ভিসেরা রিলেটেড আছে সেটা, ঠিক আছে? পেরিটোনিয়াল রিলেশন একটু আগে আলাপ করেছি, নাও আসলাম ভিসেরাল রিলেশন। ভিসেরাল রিলেশনটা আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে ভিসেরাল সারফেসের রিলেশন কি কি, সেখানে চারটা জিনিস রিলেশনে থাকে। ওই যে গ্যাস্ট্রিক ইমপ্রেশনে ফান্ডাস অফ দি স্টমাক, রেনাল ইমপ্রেশনে এন্টেরিয়র সারফেস অফ দি লেফট কিডনি, আপার পোল অফ দি লেফট কিডনি, দেন কোলিক ইমপ্রেশনে লেফট কোলিক ফ্লেক্সার, প্যানক্রিয়াটিক ইমপ্রেশনে টেইল অফ দি প্যানক্রিয়াস। এগুলো তো একটু আগে আমরা আলাপ করেছি। এগুলো থেকে আমরা চাইলে এমসিকিউ তৈরি করতে পারি।
স্প্লিনের ভিসেরাল সারফেসে কি কি স্ট্রাকচার রিলেটেড আছে এবিসিডি দিয়ে দিতে পারি। ওকে, এর বাইরে আরেকটা সারফেস হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। সেই সারফেসের রিলেশনটা আমরা একটু জানতে চাই। আমরা ডায়াফ্রামেটিক সারফেসের রিলেশন বোঝার জন্য আসলে এই ছবিটা অতটা ভালো হয় নাই। আমি একটা সুন্দর ছবি আঁকার চেষ্টা করতে পারি। সাপোজ দিস ইজ দ্য ডায়াফ্রাম and this is the thoracic wall, মনে করি এটা হচ্ছে thoracic wall আর এই হচ্ছে ডায়াফ্রাম। আচ্ছা, এবার আমি এর ভিতরে লাংটা আঁকার চেষ্টা করব, প্লুরা আঁকবো। এটা হচ্ছে প্লুরা, সাপোজ এই পর্যন্ত প্লুরা আসলো, এই চলে গেল প্লুরা। এবার তার ভিতরে আমি আঁকবো হচ্ছে লাংকে, এই হচ্ছে লাং। এই জায়গাটা কিন্তু কষ্ট ডায়াফ্রামেটিক রিসেস। ওকে, নাও আমরা এখানে স্প্লিনটাকে বসিয়ে দিব। স্প্লিনকে আঁকবো হচ্ছে হিয়ার, এইভাবে স্প্লিন এঁকে দিলাম। এইবার আমরা দেখি, আমরা 3 ভাগে ভাগ করব পুরো জিনিসটাকে, 3 ভাগে ভাগ করব। কিভাবে? এই হচ্ছে আপার 1/3। তাহলে আপার 1/3 অফ দি স্প্লিন তার ডায়াফ্রামেটিক সারফেস রিলেশনে আছে। এট ফার্স্ট এটা হচ্ছে ডায়াফ্রাম, 2 নাম্বার প্লুরা, ডায়াফ্রামেটিক প্লুরা, আর 3 নম্বরে লাং। 3টা জিনিসের রিলেশনে আছে। কি আছে? প্রথমে আছে ডায়াফ্রাম, দেন ডায়াফ্রামেটিক প্লুরা, দেন লাং। 3 জিনিসের রিলেশনে আছে আপার 1/3। দেন মিডল 1/3, এইটুকু হচ্ছে মিডল 1/3। মিডল 1/3 এর রিলেশনে আছে ডায়াফ্রাম এন্ড কস্টো ডায়াফ্রামেটিক রেসেস। ডায়াফ্রাম আছে আর কস্টো ডায়াফ্রামেটিক রেসেস আছে। আর লোয়ার 1/3 রিলেশনে আছে অনলি ডায়াফ্রামের, কারণ কস্টো ডায়াফ্রামেটিক রেসেস শেষ হয়ে গেছে। তাইলে লোয়ার 1/3 রিলেশনে আছে শুধু ডায়াফ্রামের। তাহলে আমরা কিন্তু ভিসেরাল ডায়াফ্রামেটিক সারফেসের রিলেশন 1/3 1/3 ফর্মুলাতে শিখলাম। নাও স্প্লিনের আর্টারিয়াল সাপ্লাইতে যাচ্ছি আমি। স্প্লিনের আর্টারিয়াল সাপ্লাই দিবে স্প্লিনিক আর্টারি, which is the largest branch of the celiac trunk. celiac trunk এর লার্জেস্ট ব্রাঞ্চটাই হচ্ছে স্প্লিনিক আর্টারি। এবং এই স্প্লিনিক আর্টারি যে স্প্লিনে যাবে তার জন্য সে একটা ডাবল লেয়ার ফোল্ডের মধ্যে থাকে, নাম তার লিনোরেনাল লিগামেন্ট। সে লিনোরেনাল লিগামেন্টের মধ্য দিয়ে স্প্লিনিক আর্টারি যাবে স্প্লিনে, এবং সে যায় পেনক্রিয়াসের আপার বর্ডার দিয়ে। দিস ইজ দ্য আপার বর্ডার অফ পেনক্রিয়াস। সো অ্যালং আপার বর্ডার অফ পেনক্রিয়াস থ্রু দ্য লিনোরেনাল লিগামেন্ট স্প্লিনিক আর্টারি পাস। এবং এই আর্টারিটা দেখতে টর্চুয়াস, আঁকা বাঁকা। যদি টর্চুয়াস না হয় তাহলে কিন্তু স্টমাক যখন খাবার পরে ডিস্টেন্ড করে এই আর্টারি আঁকা বাঁকা না হলে ছিঁড়ে যাবে। ঠিক আছে, এই জন্য স্প্লেনিক আর্টারিটা যেহেতু স্টমাক বেডের কন্টেন্ট, এই জন্য সে হচ্ছে টর্চুয়াস। দেন সে হাইলাম পর্যন্ত চলে গেল স্প্লেনিক আর্টারি, এখানে হাইলামে চলে গেল, গিয়ে করে কি সে কত 5 অর মোর দেন 5 ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। তারপরে সে হাইলাম দিয়ে স্প্লিনের সাবস্টেন্সে ঢুকবে, স্প্লিনকে সাপ্লাই দিবে। সো দিস ইজ দ্য আর্টারিয়াল সাপ্লাই অফ দি স্প্লিন। তাহলে স্প্লিনের আর্টারিয়াল সাপ্লাই দিবে স্প্লিনিক আর্টারি, which is the largest branch of the celiac trunk. This artery goes to the spleen through linorenal ligament along the upper border of the pancreas. Then it reaches the hilum of the spleen, divide into 5 or more branches, and enter through the hilum and into substance of the spleen. হয়ে গেল। এবং স্প্লিনিক আর্টারিটা রিমার্কেবলি টর্চুয়াস, সেটা আমরা বুঝলাম। নাও চলে যাচ্ছি আমরা স্প্লিনের সেগমেন্টে। এই যে স্প্লিনিক আর্টারিটা ঢুকলো হাইলাম দিয়ে, আর্টারিগুলো করে কি ঢুকার পরে একটা আপার ব্রাঞ্চ দেয়, একটা লোয়ার ব্রাঞ্চ দেয়। ঠিক আছে, আর্টারিটা ঢুকেই এইভাবে আপার এবং লোয়ার দুটো ব্রাঞ্চ দিবে। আপার ব্রাঞ্চটা সাপ্লাই দেয় এইটুকু জায়গাকে, যার নাম হচ্ছে সুপিরিয়র সেগমেন্টকে, আর লোয়ার ব্রাঞ্চটা দেয় ইনফিরিয়র সেগমেন্টকে। দিস আর দ্য ভাস্কুলার সেগমেন্ট। দুটো সেগমেন্ট আছে স্প্লিনে অ্যাকর্ডিং টু আর্টেরিয়াল সাপ্লাই। একটা হচ্ছে সুপিরিয়র সেগমেন্ট
আর একটা ইনফিরিয়র সেগমেন্ট। আর ঠিক মিডওয়ে দুই সেগমেন্টের মাঝামাঝি এই যে লাইনটা, এটাকে বলা হয় এভাস্কুলার প্লেন। এভাস্কুলার প্লেন বলে। এটা অত খুব ইম্পর্টেন্ট কিছু না, আমরা এটা খুব একটা জোর দিলাম না। নাও স্প্লিনের ভিনাস ড্রেনেজ নিয়ে আলাপ করতে চাই। ভিনাস ড্রেনেজ অফ দ্য স্প্লিন অকার থ্রু স্প্লিনিক ভেইন। সিম্পল কথা হচ্ছে স্প্লিনিক ভেইন দিয়ে ভিনাস ড্রেনেজ হবে। স্প্লিনের সাবস্টেন্স থেকে 5 or more ট্রিবিউটারি প্রথমে রাইজ করবে, তারপরে সেগুলো মিট করে একটা স্প্লিনিক ভেইন তৈরি করে। সেই স্প্লিনিক ভেইন এবার প্যানক্রিয়াসের পোস্টেরিয়র সারফেস দিয়ে, ইট ইজ নট পার্ট অফ দি স্টমাক বেড, স্টমাক বেডের পার্ট নয় সে, it pass behind body of the pancreas and at the level of the neck of the pancreas it join with superior mesenteric vein to form portal vein. বাস হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে স্প্লিনিক ভেইন 5টা or তার চেয়ে বেশি ট্রিবিউটারি দিয়ে স্প্লিনিক ভেইন ফর্ম করে। তারপরে সেই ভেইনটা প্যানক্রিয়াসের বডির পোস্টেরিয়র সারফেস দিয়ে সে ধীরে ধীরে রাইট সাইডের দিকে যায়, মিডিয়ালি যায়, এবং at the level of the neck of the pancreas it join with the superior mesenteric vein to form portal vein. এই হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দি স্প্লিন। এখন ছোট্ট করে আমাদের এখানে জেনে নিতে হবে স্প্লিনিক ভেইনের ট্রিবিউটারিজ গুলো কি কি। দেখি আমরা। স্প্লিনিক ভেইনের একটা ট্রিবিউটারি হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেইন। শর্ট গ্যাস্ট্রিক ভেইন, আমরা জানি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কিন্তু স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ ছিল, সুতরাং শর্ট গ্যাস্ট্রিক ভেইন হবে স্প্লিনিক ভেইনের ট্রিবিউটারি। সিমিলারলি লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েিক ভেইন ইজ দ্য ট্রিবিউটারি অফ দি স্প্লিনিক ভেইন। দুটো হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন, ইট ইজ দ্য ট্রিবিউটারি অফ দি স্প্লিনিক ভেইন। ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন হাইন্ডগার্ড থেকে ভেনাস ড্রেনেজ নিয়ে আসে, হাইন্ডগার্ড থেকে সে এনে এই স্প্লিনিক ভেইনে ড্রেন করে। তারপরে প্যানক্রিয়াসের ভেনাস ড্রেনেজ হয় প্যানক্রিয়াটিক ভেইন দিয়ে, এই প্যানক্রিয়াটিক ভেইনও স্প্লিনিক ভেইনে ওপেন করে। তাহলে স্প্লিনিক ভেইনের 4টা ট্রিবিউটারি জানলাম: শর্ট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েিক ভেইন, প্যানক্রিয়াটিক ভেইন, ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। These are the tributaries of the splenic vein. এখন আমরা স্প্লিনের হিস্টোলজি নিয়ে আলাপ করব। হিস্টোলজির সাথে আসলে মোড অফ ব্লাড সাপ্লাইটা খুবই রিলেটেড। মোড অফ ব্লাড সাপ্লাই পড়তে হবে, তো এখনই আমার মোড অফ ব্লাড সাপ্লাই বলা উচিত ছিল, কিন্তু হিস্টোলজি না পড়লে মোড অফ ব্লাড সাপ্লাই বোঝা যাবে না, এই জন্য আমি হিস্টোলজিতে চলে আসলাম। স্প্লিনের স্ট্রাকচার কি? এখানে আমরা একটা স্প্লিনের হিস্টোলজিক্যাল স্লাইডের ছবি দেখছি। সবার বাইরে আছে একটা ক্যাপসুল, একটা ক্যাপসুল আছে, যেহেতু সে একটা অর্গান, সে একটা ক্যাপসুল থাকতে হবে তার। সেই ক্যাপসুল থেকে কতগুলো ভিতর দিকে কতগুলো ট্রেবেকুলি এক্সটেন্ড করে যাচ্ছে। দিস আর দ্য ট্রেবেকুলি। ক্যাপসুল দেখলাম, ট্রেবেকুলি দেখলাম। ট্রেবেকুলির ভিতরে যা আছে, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলবো, ট্রেবেকুলির ভিতরে যা আছে তারে বলবো স্প্লিনিক পাল্প বা স্প্লিনিক প্যারেনকাইমা। কি বলে? স্প্লিনিক পাল্প অর স্প্লিনিক প্যারেনকাইমা। এই স্প্লিনিক পাল্প অর প্যারেনকাইমা দুটো কালারের দেখা যাচ্ছে। কিছু কিছু দেখা যাচ্ছে ভায়োলেট কালারের, ওকে, এবং এটা খুব বেশি না, ভায়োলেট কালার ওয়ালা জিনিসটা কিন্তু খুব বেশি নাই। ম্যাক্সিমামই হচ্ছে রেডের মতো, রেডিশ। যে অংশগুলো রেডিশ সেটাকে বলে রেড পাল্প, এবং রেড পাল্প থাকে 75%। আর যে অংশগুলো ভায়োলেট, এইটার আসল নাম আসলে হোয়াইট পাল্প। হোয়াইট পাল্প হচ্ছে 25%। আমরা যখন স্টেইন করি হোয়াইট পাল্পকে হিস্টোলজিক্যাল স্লাইড প্রিপারেশনে, তখন হোয়াইট পাল্পটা এই ব্লু বা ভায়োলেট কালার নিয়ে ফেলে। এই জন্য স্লাইডে আমরা আর হোয়াইট দেখতে পাবো না, স্লাইডে হোয়াইট দেখা যাবে না, স্লাইডে দেখবো ব্লু আর ভায়োলেট কালার। সো আমরা ক্যাপসুলের ভিতরে পাই স্প্লিনিক পাল্প অর প্যারেনকাইমা, এটা দুই রকমের, ঠিক আছে। 25% পাল্প হচ্ছে হোয়াইট পাল্প, যেটা ভায়োলেট কালার নেয়, আর 75% হচ্ছে রেড পাল্প।
এখন আসি হোয়াইট পাল্প জিনিসটা কি, হোয়াইট পাল্পে কি আছে। হোয়াইট পাল্পে আছে হচ্ছে একটা স্ট্রাকচার আছে, তার নাম PALS, পালস। পালস মানে পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথ। একটা লিম্ফেটিক শীথ আছে একটা আর্টারির চারপাশে, ঠিক আছে, আর্টারির চারপাশে শীথ থাকে বলে তার নাম পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথ। আর আছে হচ্ছে একটা নডিউল আছে, এই যে একটা নডিউল, এর নাম হচ্ছে স্প্লিনিক নডিউল। ওকে, তাহলে হোয়াইট পাল্পের দুটো পার্ট, একটা হচ্ছে পালস পেরিআর্টারিয়াল লিম্ফেটিক শীথ, আর একটা হচ্ছে স্প্লিনিক নডিউল। এই দুই জিনিস মিলে হচ্ছে পালস। প্রথমে আমরা যাব পালস জিনিসটা কি দিয়ে তৈরি হয়, মানে এই শীথটা কি দিয়ে তৈরি হয়। এই শীথটা তৈরি হয় হচ্ছে বাই দ্য এগ্রিগেশন অফ টি লিম্ফোসাইট। ইট ইজ এ শীথ অফ দি টি লিম্ফোসাইট। মনে করি এই একটা আর্টারি আসলো, এই আর্টারিটার চারপাশে এবার এসে লিম্ফোসাইট এগ্রিগেশন হবে, টি লিম্ফোসাইট তার চারপাশে একটা শীট তৈরি করবে। এই শীটটার নামই হচ্ছে, এই শীতের নামই হচ্ছে গিয়ে পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীট। শীটটা কি দিয়ে তৈরি হলো, তৈরি হলো টি লিম্ফোসাইট দিয়ে। আর একটু পর পর শীতের গায়ে আমরা দেখব বি লিম্ফোসাইট এগ্রিগেশন হতে। এখানে বি লিম্ফোসাইট এগ্রিগেশন হলো, আবার এই পাশেও বি লিম্ফোসাইট এগ্রিগেশন হলো, এই যে দেখা যাচ্ছে। এই জিনিসটার নাম হচ্ছে স্প্লিনিক নডিউল। দিস ইজ কল্ড স্প্লিনিক নডিউল, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম, তাহলে এই যে স্প্লিনিক নডিউল এটা কোন লিম্ফোসাইট দিয়ে তৈরি, দিস ইজ ফর্ম বাই বি লিম্ফোসাইট। আর পালসটা কি দিয়ে তৈরি, টি লিম্ফোসাইট দিয়ে তৈরি। এখন আমি যদি এই বরাবর একটা সেকশন করি, করলে আমরা কি দেখব, সেকশন করলে একদম সেন্টারে দেখবো একটা আর্টারি আছে সেন্টারে, তার চারপাশে দেখবো একটা শীথ আছে, তার চারপাশে পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথ আছে। এই শীথটা হচ্ছে টি লিম্ফোসাইটের শীথ। আর তার বাইরে থাকবে হচ্ছে বি লিম্ফোসাইট পাওয়া যাবে, এরও বাইরে পাওয়া যাবে এরকম বি লিম্ফোসাইট। এবং এই বি লিম্ফোসাইটটা এমন ভাবে এগ্রিগেশন হয় এসিমেট্রিক, এইদিকে হয়তো বেশি এইদিকে কম এরকম, যে কারণে আলটিমেটলি যেটা দেখা যায় যে এই আর্টারিটা এক প্রান্তে চলে যায়, মানে ইকসেন্ট্রিক পজিশনে চলে যায়। আর্টারিটা আর সেন্টারে থাকে না, সেন্টারে থাকে হচ্ছে শীতের। আমরা যদি এখানে সেকশন করি তাহলে দেখব এই আর্টারি তার ঠিক চারপাশেই হচ্ছে শীত, তার মানে আর্টারিটা সেন্টারেই আছে। এই জন্য এই আর্টারিটার নাম হচ্ছে সেন্ট্রাল আর্টারি, যেহেতু শীতের সেন্টারে থাকে। কিন্তু নডিউলের কিন্তু সেন্টারে থাকে না, বরং নডিউলের মাঝে সে থাকে ইকসেন্ট্রিক পজিশনে। এই যেমন আমরা এখানে একটা নডিউল দেখতে পাচ্ছি, এই নডিউলের মাঝে আর্টারিটা কিন্তু এক্সেন্ট্রিক পজিশনে আছে। এই নডিউলের মাঝেও আমরা আর্টারিটাকে কিন্তু এক্সেন্ট্রিক দেখি, এই নডিউলের মাঝেও কিন্তু আর্টারিটাকে আমরা এক্সেন্ট্রিক পজিশনে দেখি। সিমিলারলি এই নডিউলেও কিঞ্চিত এক্সেন্ট্রিক, এখানেও এক্সেন্ট্রিক, এই নডিউলে এক্সেন্ট্রিক পজিশনে আর্টারি দেখছি। তাইলে আমরা বুঝে গেলাম কেন এটাকে সেন্ট্রাল আর্টারি বলে, ঠিক আছে। শীতের ক্ষেত্রে সেন্ট্রাল আর্টারি, রিয়েলি আর্টারিটা নডিউলের ক্ষেত্রে পেরিফেরিতে থাকে, ঠিক আছে, এক্সেন্ট্রিক পজিশনে থাকে, এক্সেন্ট্রিক মানে পেরিফেরিতে থাকে। আরেকটা পাল্প আছে রেড পাল্প, হোয়াইট পাল্পের বাইরে, তার নাম রেড পাল্প। এটা হচ্ছে 75% রেড পাল্প। রেড পাল্পে দুটো জিনিস থাকে, এক নাম্বার হচ্ছে স্প্লিনিক সাইনোসয়েড থাকে, স্প্লিনিক সাইনোসয়েড পাওয়া যাবে রেড পাল্পের মাঝে। এবং এই সাইনোসয়েড কাকে বলে আমরা জানি, ডাইলেটেড ক্যাপিলারিকে বলা হয় সাইনোসয়েড। স্প্লিনে সাইনোসয়েড থাকে, লিভারে সাইনোসয়েড থাকে। সো দিস ইজ আ স্প্লিনিক সাইনোসয়েড, যার ভিতরে ব্লাড থাকবে, এবং এই ব্লাড থাকে বলেই এটার কালার হয়ে যায় রেড কালার, এই জন্যই সেটা রেড পাল্প। আর সাইনোসয়েডের ফাঁকা জায়গাগুলোতে পাবো হচ্ছে কতগুলো কর্ড পাওয়া যায়, কতগুলো কর্ড, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট, এগুলোর একটা কর্ড পাওয়া যাবে, তার নাম হচ্ছে কর্ড অফ বিলরথ, কর্ড অফ বিলরথ। সো এই হচ্ছে হোয়াইট পাল্প, এই হচ্ছে রেড পাল্প। এখন আমরা এইভাবে প্রশ্ন করতে পারি যে স্প্লিনের যে ফাংশন গুলো আছে, স্প্লিন ব্লাডকে ফিল্টার করে, এই ব্লাড ফিল্টারের কাজটা কোন পাল্প করে, রেড পাল্প নাকি হোয়াইট পাল্প? আনসার হবে রেড পাল্প হচ্ছে ফিল্টার করে। আর হোয়াইট পাল্পের মাঝে লিম্ফোপয়েসিস হয়। ওকে, লিম্ফোপয়েসিস হয় হোয়াইট পাল্পে।
কারণ হোয়াইট পাল্প তো পুরাটাই লিম্ফোসাইট দিয়ে তৈরি, টি লিম্ফোসাইটের শীট, বি লিম্ফোসাইটের নডিউল, তা দিয়ে তৈরি হয় হচ্ছে হোয়াইট পাল্প। সো হোয়াইট পাল্পের মাঝে লিম্ফোসাইট প্রোডাকশন হয়, আর রেড পাল্পের মাঝে হয় হচ্ছে ব্লাড ফিল্ট্রেশনের কাজ। বেসিক একটা আইডিয়া আমি দিয়ে রাখলাম, এইবার আমি ফার্দার আইডিয়াতে যাচ্ছি। এই হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের মাঝে ট্রেবেকুলি ছিল, এই সেই ট্রেবেকুলি, ট্রেবেকুলির মাঝে আমরা আর্টারি দেখছি, নাম তার ট্রেবেকুলার আর্টারি। ট্রেবেকুলার আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ দি স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারি যখন হাইলামের মাঝে এসে 5 or more ব্রাঞ্চ তৈরি করবে, এই ব্রাঞ্চগুলো করবে কি এক একটা ট্রেবেকুলির মাঝে ঢুকে পড়বে, এই তখনই তার নাম হয়ে যাবে ট্রেবেকুলার আর্টারি। এইবার ট্রেবেকুলি থেকে আর্টারিগুলো বের হয়ে স্প্লিনের পাল্পের মাঝে ঢুকে পড়বে। এই যে ট্রেবেকুলি থেকে বের হয়ে এবার পাল্পে ঢুকবে, যখনই পাল্পে ঢুকবে তখন তার চারপাশে এই যে একটা ডার্ক ব্লু কালারের একটা শীট তৈরি হচ্ছে, এই শীটটার নামই হচ্ছে পেরিআর্টারিয়াল লিম্ফেটিক শীট, যার নাম পালস। এবং কিছু দূর পরে আমরা দেখবো যে বি লিম্ফোসাইটের নডিউল তৈরি হলো, এটা হচ্ছে নডিউল, বি লিম্ফোসাইটের নডিউল। ওকে, তারপরে আমরা সাডেনলি দেখব শীতটা শেষ হয়ে গেছে, আর নাই, ঠিক আছে? তাইলে আর্টারিটা এখন বের হয়ে গেল শীত থেকে, বের হয়ে এই আর্টারিটা যে ব্রাঞ্চ এই যেটা তৈরি করলো তার নাম হচ্ছে পেনিসিলার আর্টারি। এবার নাম হয়ে গেল তার পেনিসিলার আর্টারি। এই পেনিসিলার আর্টারির কতগুলো সেগমেন্ট আছে, কতগুলো ভাগ আছে পেনিসিলার আর্টারির, কি কি ভাগ? প্রথম পার্টটার নাম হচ্ছে রেড পাল্প আর্টারিওল, এই অংশটুকুর নাম রেড পাল্প আর্টারিওল। তারপরে এক ছোট্ট একটু গটলির মতো দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে ইলিপসয়েড বা শীট আর্টারিওল, শীট আর্টারিওল বা ইলিপসয়েড। তারপরে ছোট্ট যে পার্টটা সেটার নাম হচ্ছে টার্মিনাল আর্টারিয়াল ক্যাপিলারি। তো এই পর্যন্ত গেলাম। এবার এই টার্মিনাল আর্টেরিয়াল ক্যাপিলারির যে মাঝে যে ব্লাডটা থাকে, এই ব্লাডটা ঢুকবে হচ্ছে স্প্লিনিক সাইনোসয়েডের মাঝে। সাইনোসয়েড হচ্ছে এইগুলো, দিস আর দ্য স্প্লিনিক সাইনোসয়েড। এখন কিভাবে যাবে, এই কিভাবে যাবে এর জন্য দুটো থিওরি আছে। একটা থিওরিকে বলা হয় ওপেন থিওরি বা ওপেন সার্কুলেশন। মানে কি, প্রথমে ব্লাড বের হয়ে যাবে এই খালি জায়গার মাঝে, খোলা জায়গার মাঝে ভেসেল থেকে ব্লাড বের হয়ে যাবে, তারপরে সেই ব্লাডটা সাইনোসয়েডের ওয়ালের মধ্য দিয়ে স্কুইজ করে ব্লাডটা সাইনোসয়েডে ঢুকবে, এইটাকে বলা হয় ওপেন থিওরি। আর আরেকটা থিওরি হচ্ছে না, ব্লাড কখনোই ভেসেলের বাইরে যাবে না, বরং এই টার্মিনাল আর্টারিয়াল ক্যাপিলারি সরাসরি সাইনোসয়েডে গিয়ে ওপেন করবে, ব্লাড কখনোই বাইরে আসবে না, এটাকে বলা হয় ক্লোজড থিওরি বা ক্লোজড সার্কুলেশন। ওকে, যেভাবেই হোক আলটিমেটলি ব্লাড গেল সাইনোসয়েডে, সাইনোসয়েড থেকে ব্লাডটা ধীরে ধীরে চলে যাবে ট্রেবিকুলার ভেইনে, পাল্প ভেইনে যাবে, পাল্প ভেইন, দেন ট্রেবিকুলার ভেইন, তারপরে স্প্লিনিক ভেইন হয়ে আবার ফেরত চলে যাবে। ওকে, এই হচ্ছে মোড অফ ব্লাড সাপ্লাই। জিনিসটা ফ্লো চার্টের মাধ্যমে শিখতে হবে। এখানে ছোট্ট করে আমি একটু বলে রাখি যে দুটো সার্কুলেশন বলা হলো, একটা হচ্ছে ওপেন সার্কুলেশন আর একটা ক্লোজ সার্কুলেশন। দুটোর মধ্যে এস্টাবলিশড থিওরি হচ্ছে বা এস্টাবলিশড সার্কুলেশন হচ্ছে ওপেন সার্কুলেশন, বা ওপেন থিওরি ইজ দ্য এস্টাবলিশড থিওরি। কেউ কেউ বলে থাকে আরেকটা কম্প্রোমাইজড থিওরি আছে, স্প্লিনের কোনো জায়গাতে নাকি ওপেন চলে, কোনো জায়গাতে ক্লোজড সার্কুলেশন চলে, হতে পারে। তো বেসিক্যালি মেইন দুটো সার্কুলেশন, একটা হচ্ছে ওপেন থিওরি আর একটা ক্লোজড থিওরি। তার মাঝে অ্যাকসেপ্টেড থিওরি হচ্ছে ওপেন থিওরি। ব্লাড প্রথমে ভেসেল থেকে বের হবে, তারপরে সেই ব্লাডটা ভেসেলের মাঝে ঢুকবে তার ওয়াল দিয়ে, ক্যাপিলারি ওয়াল দিয়ে, সাইনোসয়েডের ওয়াল দিয়ে। এখানে মনে রাখা একটা ইম্পর্টেন্ট ইস্যু বলবো আমি, সেটা হচ্ছে এই হচ্ছে একটা ক্যাপিলারি মানে সাইনোসয়েডের ওয়াল। নরমালি আমরা জানি যে কোনো ব্লাড ভেসেলের লাইনিং এ থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু স্প্লিনিক সাইনোসয়েড একটা এক্সেপশনাল জায়গা। এইখানে কিন্তু লাইনিং এপিথেলিয়াম, এই সাইনোসয়েডের লাইনিং এ কিন্তু কোনো স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে না, এখানে থাকে হচ্ছে রডের মতো কতগুলো সেল, এই সেলগুলোকে বলা হয় রড সেল অর স্টেব সেল।
তাইলে আমরা বুঝলাম যে স্প্লিনের সাইনোসয়েডের লাইনিং এ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে না, এখানে থাকে রড সেল অর স্টেপ সেল। এখন বিষয় হচ্ছে কি হয়, প্রথমে ব্লাডটা যদি ওপেন থিওরি অনুযায়ী খালি জায়গাতে প্রথমে রিলিজ হলো, দেন আরবিসি বা সবগুলো সেল এই সেলগুলোর ফাঁকা জায়গা দিয়ে স্কুইজ করে ভিতরে ঢুকবে। যে সেলগুলোর ইলাস্টিসিটি আছে, ইয়াং আরবিসি যেগুলো, তারা বিড়ালের মতো করে স্কুইজ করে ভিতরে ঢুকে পড়তে পারে, বাস চলে গেল। আর যে সেলগুলো বুড়া সেল, তাদের ইলাস্টিসিটি কম, তারা এই স্কুইজ করতে গিয়ে অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে থাকে বা আটকা পড়ে গেল দুই সেলের মাঝখানে। এবার এই সাইনোসয়েডের বাইরে থাকে হচ্ছে কর্ড অফ বিলরথ। এই কর্ড অফ বিলরথে প্রচুর ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজ বলে এই তো ট্র্যাপের মাঝে ধরা পড়ছে, এবার খপ করে ম্যাক্রোফেজ তাকে এনগালফ করে ফেলে। এই জন্য বলা হচ্ছে ফিল্টার রিং ফাংশন অফ দি স্প্লিন এক্সপ্লেইন করতে গেলে ওপেন থিওরি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিওরি। ওপেন থিওরি দিয়েই আমরা ব্লাড ফিল্টার হিসেবে স্প্লিনের রোলটাকে এক্সপ্লেইন করতে পারি। দ্যাটস ওয়াই আমরা বলছি যে ওপেন থিওরি ইজ দ্য এস্টাবলিশড থিওরি। এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে স্প্লিনের যাকে বলা হয় মোড অফ ব্লাড সাপ্লাই। আমি একটা ফ্লো চার্ট দিয়ে মোড অফ ব্লাড সাপ্লাই দেখাবো। তার আগে এটা হচ্ছে সেই আর্টারি, তার চারপাশে দিস ইজ দ্য পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীট যার নাম পালস, আর তার চারপাশে এবার বি লিম্ফোসাইট এগ্রিগেশন হবে, স্প্লেনিক নডিউল হবে। তাহলে আর্টারি, আমরা নডিউলের কিন্তু এক প্রান্তে চলে গেল আর্টারিটা, ঠিক আছে। আমাদের বডিতে যত নডিউল আছে, স্প্লিনিক ফলিকল আছে বা নডিউল আছে, স্প্লিনিক মানে লিম্ফয়েড ফলিকল বা লিম্ফয়েড নডিউল সেম কথা। স্প্লিনের লিম্ফয়েড ফলিকল বা নডিউলকেই বলা হয় স্প্লিনিক নডিউল। তো যত ফলিকল আছে আমাদের বডিতে, যত অর্গানেই থাকুক না কেন, কোথাও কিন্তু কোনো আর্টারি তাকে ট্রেভার্স করে না, পায়ার্স করে না, একমাত্র স্প্লিনের মাঝেই আর্টারিটাকে আমরা দেখব পিয়ার্স করে চলে যাচ্ছে, এবং আর্টারিটা থাকে নডিউলের এক্সেন্ট্রিক পজিশনে। এইটা একটা কথা। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমরা একটা জায়গার নাম বলছিলাম শীট আর্টারিয়ল, শীট আর্টারিয়ল নামে একটা জায়গা ছিল, এই যে সোয়েলিং হওয়া জায়গাটা, এইখানেও আরেকটা শীট আছে। এই শীটটার নাম হচ্ছে পেরি আর্টারিয়াল ম্যাক্রোফেজ শীট বা পাম্পস, পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীট, আর এটার নাম পেরি আর্টারিয়াল ম্যাক্রোফেজ শীট। এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় এসএসএস, স্কুইগার শিদেল শীট, স্কুইগার শিদেল শীট ও বলা হয়, এই পাম্পসের আরেক নাম। যাই হোক, পালস এবং পাম্পস, পাম্পসের আরেক নাম কি বলছি আমরা, এই যে পাম্পস, পাম্পসের আরেক নাম হচ্ছে এসএসএস, স্কুইগার শিডেল শীট, পেরি আর্টারিয়াল ম্যাক্রোফেজ শীট, পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীট। কথাগুলো মনে রাখতে হবে কিন্তু। এবার আমি মোড অফ ব্লাড সাপ্লাইটা ফ্লো চার্টে দেখাচ্ছি। প্রথমে স্প্লেনিক আর্টারি, সেখান থেকে আসলো ট্রেবিকুলার আর্টারি, ট্রেবিকুলার আর্টারি থেকে সেন্ট্রাল আর্টারি হয়ে যাবে, ঠিক আছে, সেন্ট্রাল আর্টারি বা হোয়াইট পাল্প আর্টারিওলও বলা হয়। হোয়াইট পাল্প আর্টারিওলের পরে শুরু হবে পেনিসিলার আর্টারি। পেনিসিলার আর্টারির তিনটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে রেড পাল্প আর্টারি, ওকে, রেড পাল্প আর্টারিওল। তারপরে হচ্ছে শীট আর্টারি, শীট আর্টারি বা ইলিপসয়েড। তারপরের অংশের নাম হচ্ছে টার্মিনাল আর্টারিয়াল ক্যাপিলারি। এইবার টার্মিনাল আর্টারিয়াল ক্যাপিলারি গুলো গিয়ে ওপেন করবে সাইনোসয়েডের মাঝে, স্প্লিনিক সাইনোসয়েডে। এখানে দুটো থিওরি আছে, একটা হচ্ছে ক্লোজ থিওরি এন্ড ওপেন থিওরি। যেভাবেই হোক, সাইনোসয়েডে ব্লাড গেল, সাইনোসয়েড থেকে ব্লাড চলে যাবে পাল্প ভেইনে, সেখান থেকে যাবে ট্রেবিকুলার ভেইনে, সেখান থেকে চলে যাবে স্প্লিনিক ভেইনে। সো স্প্লিনিক আর্টারি দিয়ে ব্লাড ঢুকলো স্প্লিনে, ভেইন দিয়ে ফেরত চলে গেল। দিস ইজ কল্ড মোড অফ ব্লাড সাপ্লাই অফ দি স্প্লিন। নাও স্প্লিনের ডেভেলপমেন্ট আলাপ করতে চাই। আমরা এখানে প্রিমিটিভ গাট টিউব দেখবো। দিস ইজ দ্য প্রিমিটিভ গাট টিউব, দিস ইজ ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। ফোর গাটের সামনে একটা ভেন্ট্রাল মেজেন্টেরি অফ দি ফোর গাট আছে, আর পিছনে ডরসাল মেজেন্টেরি অফ ফোর গাট আছে। এই ডরসাল মেজেন্টেরি অফ ফোর গাটের দুই লেয়ার, মেজেন্টেরির যে দুই লেয়ার, এই ডরসাল মেজেন্টেরি অফ ফোর গাট, তার আরেক নাম ডরসাল মেজোগেস্ট্রিয়াম। এই ডরসাল মেজোগেস্ট্রিয়ামের দুই লেয়ারের মাঝখানে
এই স্প্লিনটা ডেভেলপ করে বাই মেসোডার্মাল কন্ডেনসেশন, বাই দ্য মেসোডার্মাল কন্ডেনসেশন। ঠিক আছে, উইদিন 2 লেয়ার্স অফ দি ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম স্প্লিন ডেভেলপ করে এবং কতগুলো ছোট ছোট পিস হিসেবে স্প্লিন ডেভেলপ করে, যার নাম স্প্লিনেকুলি, স্প্লিনেকুলি বলা হয়। ঠিক আছে, তারপরে এই স্প্লিনেকুলি গুলো ফিউশন করে আলটিমেটলি স্প্লিন ফর্ম করে, স্প্লিন ফর্ম করে এরপরে। ঠিক আছে, এবং এই স্প্লিন ডেভেলপমেন্ট হয় 6th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে। আমরা আপার বর্ডার অফ দি স্প্লিনে নচ পাই, অ্যাডাল্টে স্প্লিনিক নচ বলে। এই স্প্লিনিক নচটা কিন্তু এই স্প্লিনিকুলি মানে লোবিউলেটেড ডেভেলপমেন্টটাকে ইন্ডিকেট করে, শুরুতেই আমি বলেছি। এবং এই যে ফোরগাট এবং স্প্লিনের মাঝখানে যে মেজেন্টেরিটা থাকলো তার নাম, এই পেরিটোনিয়াল ফোল্ডটার নামই হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। আর স্প্লিন এবং এই যে কিডনি, এখানে কিডনি, স্প্লিন আর কিডনির মাঝখানে যে ফোল্ডটা তৈরি হয় তার নামই হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট। ওকে, সো এই আমরা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, লিনোরেনাল লিগামেন্টেরও আমরা ফাঁক থেকে ডেভেলপমেন্ট দেখে নিলাম। মাঝে মাঝে আরো স্প্লিন অন্যান্য জায়গায়ও তৈরি হতে পারে, নর্মাল স্প্লিন ডেভেলপমেন্টের সাথে অন্য কোনো জায়গায় মেসোডার্ম কন্ডেন্স করে স্প্লিনিক টিস্যু তৈরি করে ফেলতে পারে, তার নাম হচ্ছে সুপার নিউমারারি স্প্লিন বা অ্যাক্সেসরি স্প্লিন। এরকম এইটা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টে তৈরি করতে পারে, লিনোরেনাল লিগামেন্টে হতে পারে, গ্রেটার ওমেন্টামে তৈরি করতে পারে, ইভেন মাঝে মাঝে স্পারমাটিক কর্ডে, লেফট স্পারমাটিক কর্ডে বা ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, সেখানেও কিন্তু এই এরকম ডেভেলপ করতে পারে। এখানে বলা হচ্ছে লেফট স্পারমাটিক কর্ড, লেফট ব্রড লিগামেন্ট, কারণ হচ্ছে স্প্লিন তো লেফট সাইডেই থাকে, সো লেফট সাইডে তার ফেসিনেশন বেশি হবে। এটা হচ্ছে সুপার নিউমারারি স্প্লিন। স্প্লিন নরমালি বডিতে পালপেট করা যায় না, ফিল করা যায় না, যদি না স্প্লিন নরমালের চেয়ে ডাবল এনলার্জ না করে। যদি ডাবল, মোর দেন ডাবল এনলার্জ করে, তখন ডিপ ইন্সপিরেশন নিলে, ঠিক আছে, লেফট কোস্টাল মার্জিনের দিকে এক হাত দিয়ে আমরা কোস্টাল মার্জিনটাকে এলিভেট করে ধরবো, আর এক হাত দিয়ে প্রেস করে স্প্লিনকে ফিল করতে চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে স্প্লিনকে পালপেট করা হয়। স্প্লিন এনলার্জ করলে তাকে বলে স্প্লিনোমেগালি। এবং স্প্লিনোমেগালি যদি 10 গুণ বড় হয়ে যায় নরমালের চাইতে, এটাকে বলে ম্যাসিভ স্প্লিনোমেগালি। 10 টাইমস মোর যদি স্প্লিন এনলার্জ করে তাকে বলে ম্যাসিভ স্প্লিনোমেগালি। নরমালি স্প্লিন তো বোঝা যায় না, 2 গুণ বা তার চেয়ে বেশি হলে স্প্লিনকে কিন্তু হাত দিয়ে ফিল করা যায়, আর 10 গুণের মতো বড় হলে তো স্প্লিনকে ফিল করা যাবেই। এখন স্প্লিন যে বড় হবে, কোন ডিরেকশনে বড় হয়? এটা কি সোজা নিচের দিকে বাড়তে থাকে? নো, স্প্লিন সোজা নিচের দিকে বাড়তে থাকে না, কারণ ওই যে ফ্রেনিকোকলিক লিগামেন্ট ছিল, এই লিগামেন্টটা বাধা দেয়। শুধু ফ্রেনিকোকলিক লিগামেন্ট না, ফ্রেনিকোকলিক লিগামেন্ট সাথে লেফট কলিক ফ্লেক্সার স্প্লিনকে ডাউনওয়ার্ড, স্ট্রেইট ডাউনওয়ার্ড গ্রো করতে বাধা দেয়, এনলার্জ করতে বাধা দেয়। সুতরাং স্প্লিন যখন বড় হয়, সে বড় হয় হচ্ছে টুয়ার্ডস রাইট ইলিয়াক ফোসা, টুয়ার্ডস রাইট ইলিয়াক ফোসা, এই ডিরেকশনে স্প্লিন কিন্তু এনলার্জ করে। এখন এত বড় স্প্লিন এনলার্জমেন্ট কেন হয়? কতগুলো রোগে হতে পারে, যেমন হচ্ছে অনেকগুলো রোগে হতে পারে, যেমন হচ্ছে ম্যালেরিয়া, কালাজার, সিরোসিস অফ দি লিভার, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এইসব কন্ডিশনে স্প্লিন অনেক বড় হয়ে যেতে পারে, ম্যাসিভ স্প্লিনোমেগালি হতে পারে। ঠিক আছে, এবং এই যে আমরা অনেক সময় পেচে পড়ে যাই, এটাকে স্প্লিন বড় হলো নাকি কিডনি বড় হলো। সেই ক্ষেত্রে আমরা যদি স্প্লিনের আপার বর্ডারটা ফিল করি এবং নচ খুঁজে পাই, তাহলে বুঝে যাব এটা আসলে স্প্লিন এনলার্জমেন্ট হচ্ছে। ঠিক আছে, এখানে এটাই বলছে, enlarged spleen may be differentiated from enlarged kidney by the presence of notch on the superior border. মাঝে মাঝে স্প্লিন কেটে ফেলে দিতে হয়, তাকে বলে স্প্লিনেক্টমি। সার্জিক্যাল রিমুভাল অফ দ্য স্প্লিন ইজ কল্ড স্প্লিনেক্টমি। এবং এই স্প্লিনেক্টমি কখন করে, কেন করে? কখনো কখনো স্প্লিন এক্সট্রিমলি অ্যাক্সিডেন্টে রাপচার হয়ে গেল, ছিঁড়া একদম মানে টুকরা টুকরা হয়ে গেছে, রেখে আর লাভ নাই, তখন স্প্লিনেক্টমি করে ফেলতে হয়। ঠিক আছে, অথবা কোনো কোনো ডিজিজ, ব্লাডের কিছু ডিজিজ হলে স্প্লিনেক্টমি করা হয়, মেগালোব্লাস্টিক এনিমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এই জাতীয় রোগে স্প্লিনেক্টমি করা হয়। আচ্ছা,
এবং এই স্প্লিনেক্টমি যখন করব, কেন করা হয়? কারণ হচ্ছে স্প্লিন যে প্লাস্টিক এনিমিয়াতে তো আরবিসি প্রোডাকশনই বন্ধ হয়ে যায়, প্লাসিয়া মানে কোন প্রোডাকশনই হয় না। মেগালোব্লাস্টিক এনিমিয়াতেও মানে ফাংশনাল আরবিসি তো তেমন একটা তৈরি হয় না। যে যা কিছু তৈরি হয় তাও যদি স্প্লিন ব্রেকডাউন করে ফেলে তাহলে তো বিপদ। এই জন্য স্প্লিন কেটে ফেলে দিলাম, আর যাতে এগুলো ব্রেকডাউন হতে না পারে আরবিসি লাইফ স্প্যানটাকে এনলার্জ করে দিলাম, লং করে দিলাম, লেংথ বাড়িয়ে দিলাম। সুতরাং এই ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে অ্যাক্সেসরি স্প্লিন আছে কিনা। মূল স্প্লিন ফেলে দিলাম, অ্যাক্সেসরি স্প্লিনটা থেকে গেল, তাহলেও তেমন লাভ হবে না, আলটিমেটলি ব্রেকডাউন চলতেই থাকবে। এই জন্য যদি এই কন্ডিশন হয়, ব্লাড ডিসঅর্ডারের কারণে স্প্লিন ফেলে দিতে হয়, তাহলে অ্যাক্সেসরি স্প্লিনকেও কিন্তু রিমুভ করতে হবে। ঠিক আছে? আর একটা বলছিলাম আমি শুরুতেই, স্প্লিন ইজ নট ভাইটাল ফর দ্য হিউম্যান লাইফ। এই জন্য স্প্লিন ফেলে দিলে ইমিউনিটিতে তেমন প্রবলেম হয় না। স্প্লিন মাঝে মাঝে রাপচার হতে পারে। ঠিক আছে? রাপচার, যদিও স্প্লিন 9, 10, 11 তিনটে রিবের প্রোটেকশনে থাকে, তারপরেও সিভিয়ার ইঞ্জুরি হলে অ্যাবডোমেনের মাঝে, সিভিয়ার বাইর থেকে ব্লো হলে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হতে পারে, সেই ক্ষেত্রে স্প্লিন কিন্তু রাপচার হয়ে যায়। এবং স্প্লিন রাপচার যদি হয়, তখন স্প্লিনের ব্লিডিং হয়, সেই ব্লাডটা স্প্লিনের মাঝে ক্লট ফর্ম করে, সেই ক্লটটা ডায়াফ্রামকে ইরিটেট করে, এবং আলটিমেটলি লেফট শোল্ডারে পেইন হয়। স্প্লিন যেহেতু লেফট সাইডে থাকে, এই জন্য লেফট শোল্ডারে পেইন হয়। এইটাকে বলা হয় কাহার সাইন, কাহার সাইন বলা হয়। তো দেখতে দেখতে আমি শেষ করে ফেলেছি স্প্লিন, টোটালি কমপ্লিট প্যাকেজ হিসেবে স্প্লিন নিয়ে ডিসকাস করলাম। Thank you for watching me, and thank you for watching my video. If you like this video, then please subscribe my channel by clicking the bell icon, and please don't forget to give, share, like or comment in the comment section. Thank you very much. Take care and goodbye.